নমস্কার। ৩২.৫ ভাজার আসরে আপনাদের স্বাগত। বাণী শিল্প থেকে প্রকাশিত নিজের কথা গ্রন্থের দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে, যার সম্পাদকীয় উপদেষ্টা ধীমান দাশগুপ্ত এবং সম্পাদনা করেছেন অতনু পাল। নিজের কথা বইটিতে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্র পরিচালকরা নিজেরা নিজেদের কথা বলেছেন, নিজেদের ছবির কথা বলেছেন নিজেদের শিল্পী জীবনের কথা। শিল্পকর্ম সম্পর্কে শিল্পীর আপন আলোচনা শিল্প ও শিল্পীর সঠিক অনুধাবনের পক্ষে অত্যন্ত জরুরি, কেননা শিল্পী নিজের ও অন্যেরও শিল্পকর্মকে বুঝতে পারেন, সব সময় ব্যাপকভাবে না হলেও অবশ্যই গভীরভাবে। শিল্পের ইতিহাসে এর অজস্র উদাহরণ আছে। এখানে সেই আপন কথা বলেছেন চার্লস চ্যাপলিন ও আইজেনস্টাইন, বুনুয়েল ও বার্গম্যান, অ্যান্টোনিওনি, ফেলিনি, কুরোসোয়া, তার্কোভস্কি, ট্রুফো ও গদার মতন বিশ্ববিখ্যাত পরিচালকরা। এদের ছবি বাঙালি দর্শকরা দেখেছেন ও এরা প্রত্যেকেই শিল্পী রূপে বিখ্যাত, জনপ্রিয় বা বিতর্কিত। মাত্র ১০ জন কেন, এ প্রশ্নের উত্তরে সম্পাদক বলছেন বইটি স্বল্পায়তন রাখা উদ্দেশ্য। আর কেন এই ১০ জন, তার উত্তরে তিনি বলেছেন শিল্পী নির্বাচনের সময় জোর দেওয়া হয়েছে বৈচিত্র্য ও বিভিন্নতার উপর। একটু লক্ষ্য করলে এও দেখা যাবে দুটি নামের এক একটি জোড়ের মধ্যে রয়েছে বিপ্রতীকতার লক্ষ্য। সমতা ও বৈপরীত্য মিলিয়ে যে বিপ্রতীকতা, এরা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন চিত্র পরিচালক। শ্রেষ্ঠ কেননা জীবন ও চলচ্চিত্র সম্পর্কে ভাবনা এদের ছবিতে স্বকীয় ও সুতীব্রভাবে প্রকাশিত এবং উপস্থাপিত। এরা প্রত্যেকেই এমন এক একটি আধারের স্রষ্টা, যেখানে আমাদের তাৎক্ষণিক ও চিরন্তন অনুভূতিগুলি আরো সুন্দর ও আরো বিন্যস্ত করে রাখা। এই সমতা ও বৈপরীত্য মিলিয়ে যে বিপ্রতীকতা, তা দেখা গেছে চ্যাপলিন ও আইজেনস্টাইনের লেখা দুটিতে। একজন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিচালক আইজেনস্টাইন, অন্যজন পরিচালক হিসেবে মহত্তম স্যার চার্লস চ্যাপলিন। সম্পাদকের মতে চ্যাপলিনের শিল্প মেজাজ মনস্তাত্ত্বিক নিমজ্জনে কল্পনা তপ্ত কড়াই থেকে বাস্তবের জ্বলন্ত আগুনে লাফ দিয়ে পড়ার এক অবশ্যম্ভাবী শিল্পরূপ। চ্যাপলিনের ভাষারীতিও অনন্য, বর্ণনাত্মক ও সরল, যেন কেন্দ্র থেকে চারপাশে ছড়িয়ে দেওয়া। চার্লস চ্যাপলিনের লেখা অনেক বেশি তাৎক্ষণিক অনুপ্রেরণা সঞ্জাত ও ফলে যে কোনো অবস্থাতেই পাঠযোগ্য। লোকশিল্পের অনুষঙ্গ টেনে বলা যায় চার্লির লেখায় সার্কাসের মজা রয়েছে, কিন্তু কোনো রকম তত্ত্বমূলকতা চ্যাপলিনের কাম্য নয়। তিনি তথ্যমূলকতাতেই সন্তুষ্ট। চার্লস স্পেন্সার চ্যাপলিন জন্মগ্রহণ করেন ১৮৮৯ সালে এবং তার মৃত্যু হয় ১৯৭৮ সালে। তার জন্ম গ্রেট ব্রিটেনে। কমেডির সর্বসেরা স্রষ্টা এবং প্রযোজক, পরিচালক ও অভিনেতা হিসেবে পৃথিবী জোড়া নাম। তার পরিচালিত অধিকাংশ ছবি আমেরিকায় নির্মিত। চার্লি চ্যাপলিনের উল্লেখযোগ্য ছবির মধ্যে খ্যাত দ্য কিড, দ্য গোল্ড রাশ, সিটি লাইটস, মডার্ন টাইমস, দ্য গ্রেট ডিক্টেটর, মসে ভেদ্রু, লাইমলাইট, আ কিং ইন নিউ ইয়র্ক, আ কাউন্টেস ফ্রম হংকং ইত্যাদি। তার রচিত গ্রন্থ দুটি হল মাই অটোবায়োগ্রাফি এবং মাই লাইফ ইন পিকচার্স। শুরু হচ্ছে বাণী শিল্প থেকে প্রকাশিত এবং অতনু পাল সম্পাদিত গ্রন্থ নিজের কথার দ্বিতীয় অধ্যায়, চার্লি চ্যাপলিন।
ম্যাক্স সেনেট। তার কাজের ধরন আমাকে আত্মবিশ্বাস জোগাতো। মনে হতো এটাই সঠিক উপায়। তিনি আমাকে বলেছিলেন, আমাদের কোনো চিত্রনাট্য থাকে না, আমরা একটা আইডিয়া থেকে শুরু করি, তারপর ঘটনাক্রমের স্বাভাবিক পরম্পরাকে অনুসরণ করে যাই। এই উক্তি আমার কল্পনা শক্তিকে উদ্দীপিত করেছিল। এইভাবে সৃষ্টি করলে ছবির কাজ আকর্ষণীয় ও উত্তেজনামূলক হয়ে ওঠে, নিজের সৃজন ক্ষমতার কাছে হয়ে ওঠে একটা চ্যালেঞ্জ। এই ধরনটা এত সহজ, স্বচ্ছন্দ, স্বাধীন। কোনো কাহিনী নয়, কোনো চিত্রনাট্য নয়, আমাদের কেবল থাকতো একটা ভাবনা, যাকে কেন্দ্র করে আমরা অঙ্গভঙ্গি, অভিব্যক্তি ইত্যাদি সাজাতাম। তারপর যেমন যেমন এগোতাম সেইভাবে গল্প বানিয়ে নিতাম। শিল্পীর কাছে সাধারণত সবচেয়ে চিত্তাকর্ষক হলো অপ্রচলিত কিছু করতে পারার সম্পূর্ণ স্বাধীনতা। আর সেই জন্যই বহু পরিচালকের প্রথম ছবিটি হয় সতেজ ও মৌলিক। প্রথম দিককার ফিচারগুলো করার সময় আমাদের কেবল সিনপসিসের মতো একটা কিছু থাকতো। দ্য গ্রেট ডিক্টেটরের সময়ই একটি শর্ট বিভাজন সহ চিত্রনাট্য লেখা হয়েছিল। ওটি প্রথম চিত্রনাট্য। তার আগে যা ছিল তা অনেকটা মুখে মুখে বলা চিত্রনাট্য আর কি। যখন চিত্রনাট্য লেখা হয়েছে তখনও চিত্রনাট্যকে যতটা পারা যায় সহজ রাখার চেষ্টা করা হতো। লাইন, স্পেস, কম্পোজিশন, টেম্পো এসবের মননশীল প্রয়োগ ভালো নিশ্চয়ই, কিন্তু অভিনয়ের সাথে তার সম্পর্ক অল্পই এবং তার নিষ্প্রাণ ও রীতি সর্বস্ব হয়ে উঠতে পারে। প্রকাশের সহজ ভঙ্গি সবসময়ই শ্রেষ্ঠ। আমি নিজে কলা কৌশলে চাতুরি অপছন্দ করি। আমার মতে এসব সস্তা ও স্থূল। জাঁকালো এফেক্ট ছবির গতি কমিয়ে দেয়, একঘেয়ে ও বিরক্তিকর হয়ে ওঠে এবং তাকেই শিল্পের নামে চালানো হয়। ফিল্ম টেকনিকের ওপর বিভিন্ন রচনাকে আমরা স্রেফ টেক্সট বুক বলে মনে হয়। আমার ক্যামেরা সাজানো হয় অভিনেতার গতি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে। ক্যামেরা মাটি থেকে যখন অভিনেতার নাকের কাছে উঠে আসে তখন ক্যামেরাই অভিনয় করছে, অভিনেতা নয়। ক্যামেরার এই অকারণ প্রয়োগ অনুচিত। সময় সংক্ষেপ আজও ছবির এক প্রধান লক্ষ্য। আইজেনস্টাইন ও গ্রিফিথ তা জানতেন, তাই কুইক কাট ও ডিজলভ চলচ্চিত্রের দুটি প্রধান টেকনিক। আমি বিস্মিত হই যখন কিছু সমালোচক বলেন আমার ক্যামেরা টেকনিক সেকেলে, আমি নাকি সময়ের সাথে তাল রেখে এগোইনি। সময়? কোন সময়? আমার ক্যামেরা টেকনিক নিজস্ব ভাবনা, যুক্তি ও প্রকরণ থেকে এসেছে। শিল্পে সময়ের সাথে তাল রেখে চলাই যদি মূল কথা হতো তবে ভ্যান গগের তুলনায় রেমব্রান্ড সেকেলে হয়ে পড়তেন। জাঁকজমকপূর্ণ ছবির ব্যাপারে একথা বলাই যথেষ্ট যে এর চেয়ে সহজ আর কিছু হয় না। এতে কল্পনা বা প্রতিভা লাগে নিতান্ত কম, দরকার শুধু পর্যাপ্ত অর্থ, অসংখ্য মানুষের ভিড়, সাজসজ্জা ও সেট সিনারি, চিন্তা ভাবনা বাদে আর সব কিছু। একজন নতুন অভিনেতাকে ব্যবহার করার সময় যদিও আমি জানি কি করতে হবে, তবুও আমি তাকে বলবো এই দৃশ্যটির ব্যাপারে আমি ক্লান্ত, উদ্বিগ্ন ও অসহায় হয়ে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে তার কাছ থেকে আমি যা চাইছি তাই পাচ্ছি। কেননা অভিনেতাকে কাজে লাগানোর ক্ষেত্রে মনস্তত্ত্বই আসল। কমেডি সম্পর্কে চ্যাপলিন বলছেন, প্রথম দিকে আমি যে সমস্ত ছবিতে অভিনয় করতাম তার কোনোটাতে আমি আমার মতো করে কমেডির দু একটা খোঁচা রেখে যেতাম। এটা আমায় করতে হতো কাটিং রুমের কসাইদের কথা খেয়াল রেখে। তারা কিভাবে ছবি কাটে সেটা আমার জানা ছিল বলে আমি দৃশ্যে প্রবেশের বা দৃশ্য থেকে প্রস্থানের মুহূর্তে বিশেষ বিশেষ অঙ্গভঙ্গি বা অভিব্যক্তি সংসাধন করতাম। সেগুলোকে কেটে বাদ দেওয়া তখন তাদের পক্ষে মুশকিল হতো। পরিচালনা সম্পর্কে চ্যাপলিনের মতামত, তখন পরিচালনার নিয়ম কানুন ছিল জলের মতো সোজা। দৃশ্যে প্রবেশ ও প্রস্থানের জন্য আমাকে কেবল জানতে হতো কোনটা আমার বাম দিক আর কোনটা আমার ডান দিক। কেউ যদি একটা দৃশ্যে ডান দিক দিয়ে বেরোয় তবে পরের দৃশ্যে তাকে বাম দিক দিয়ে ঢুকতে হবে।
কেউ যদি ক্যামেরা অভিমুখে এগিয়ে আসে, আউট অফ সিন হয়, তবে পরের দৃশ্যে সে ইন করবে ক্যামেরার দিকে পেছন ফিরে। এইগুলো অবশ্য প্রাথমিক নিয়ম। পরে অভিজ্ঞতা বাড়তে দেখলাম ক্যামেরাকে কোথায় রাখা হবে সেটা শুধু মনস্তাত্ত্বিকভাবে নয়, দৃশ্যের নিয়ন্ত্রক হিসেবেও দরকারি। প্রকৃতপক্ষে তা হলো চলচ্চিত্র শৈলীর ভিত্তি স্বরূপ। যদি ক্যামেরা একটু বেশি কাছে বা একটু বেশি দূরে থাকে, তাহলেই হয়তো কোনো একটা এফেক্টের কার্যকারিতা বাড়বে বা সেটা একদম মাঠে মারা যাবে। যেহেতু অভিনেতার চলাফেরায় পরিমিতিটাও খুব জরুরি, ফলে ক্যামেরাকে এমনভাবে বসানো উচিত যাতে ফলপ্রদ কম্পোজিশন ও দৃশ্যে অভিনেতার সুষম প্রবেশ দুটোই সম্ভব হয়। দৃশ্যে প্রসারতা বা নমনীয়তা ক্যামেরার অবস্থানের মধ্য দিয়েই আসে। এমন কোনো নিয়ম নেই যে ক্লোজ আপ লং শটের চেয়ে বেশি ফলপ্রদ হবেই। ক্লোজ আপ অনেকটা অনুভূতির ব্যাপার, বরং কোনো কোনো ক্ষেত্রে লং শটেই বক্তব্যের ওপর বেশি জোর পড়ে। চার্লি চ্যাপলিন জীবনবোধ সম্পর্কে বলেছেন, ছবির ব্যবসায়ীদের ধারণা ছবি হবে হয় স্ল্যাপস্টিক নয় ড্রামা। এই দুয়ের কোনো মিশ্রণ সম্ভব নয়, কেননা তাহলে গল্পের একটা না একটা উপাদান মার খাবে। কিন্তু স্ল্যাপস্টিক থেকে সেন্টিমেন্টে সংক্রমণ হলো দৃশ্য পর্যায়গুলিকে সাজানোর ক্ষেত্রে শিল্পীর অনুভূতি ও স্বাধীনতার ব্যাপার, অর্থাৎ আঙ্গিকের প্রসঙ্গ। শিল্পী যে জগতের কথা কল্পনা করছেন সেই জগতের প্রতি যদি বিশ্বস্ত থাকেন এবং তার কল্পনা যদি সুচিন্তিত হয়, তাহলে তার সৃষ্টিকর্ম বিশ্বাসযোগ্য হবেই, তা উপাদানের মিশ্রণ যাই হয়ে থাক না কেন। শিল্পীর জীবনবোধ এবং প্রত্যয় যদি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত থেকে থাকে এবং তাকে সাধারণে ব্যক্ত করার মতো ক্ষমতার যদি তিনি অধিকারী হন, তবে মানুষ তাকে নেবে না, এ হয় না। অভিনয় সম্পর্কে চ্যাপলিন বলছেন, অভিনয়ের সামগ্রিক আবেদন হৃদয়ের দিকে, বুদ্ধিদীপ্তির স্থান সেখানে গৌণ। অভিনেত্রী সম্পর্কে চ্যাপলিনের মতামত, একটি সুন্দর অভিনেত্রীর চোখ শেক্সপিয়ারের কথার চাইতে অনেক বেশি অর্থবহ। শিল্প সম্পর্কে চ্যাপলিন বলছেন, শিল্প শব্দটা কখনো আমার মাথায় ঢোকেনি। মানবিক অভিজ্ঞতাকে শুদ্ধতর করে প্রকাশ করাই বিদূষকের কাজ। মুখ দেখানো ভাঁড়ের মতো, একটু পাউডার দাও। মেকআপ ম্যানের কাছ থেকে এক গাদা পাউডার চেয়ে নিয়ে নিজের মুখের ওপর লাগিয়ে নিয়ে এবার ঠিক দেখাচ্ছে। সব সময় চাই মুখ দেখাক ভাঁড়ের মতো। চ্যাপলিন ভবঘুরে সম্পর্কে বলছেন, উজ্জ্বল জগতের স্বপ্নবিলাস, প্রত্যেকটি মুহূর্ত নতুন রোম্যান্সের, নতুন অ্যাডভেঞ্চারের উন্মাদনা বয়ে আনে। বিশ্বাস করি আমি বিজ্ঞানী, আমি কবি, আমি সঙ্গীতজ্ঞ, আমি একজন ডিউকের চাইতেই বা কম কি? চাই কি পোলো খেলাতেও আমি কম দক্ষ নই? বাস্তবে হয়তো সিগারেটের ছুঁড়ে ফেলা টুকরোই কুড়িয়ে নিই, কিংবা কোনো ছেলের হাতের মোয়া ঠকিয়েও নিতে পারি। আবার তেমন হলে কোনো নিতম্বপতির পশ্চাৎ দেশে একটি পদাঘাত করতেও দ্বিধা করি না, অবশ্য সেটাও যদি খুব চটে যায়। অতএব এই ভবঘুরেটি ছাড়া ওই পরিত্যক্ত শিশুটির ভার আর কে নেবে? ভবঘুরের পোশাক সম্পর্কে তিনি বলছেন, ওই পোশাকেই আমার পরিচয়। ওই পোশাক আমাকে একটি সাধারণ মানুষ সম্পর্কে, প্রায় প্রতিটি মানুষ সম্পর্কে আমার নিজের প্রতি আমার ধারণা প্রকাশে সাহায্য করে। সাফল্য সম্পর্কে চ্যাপলিন বলছেন, সাফল্য আমাকে সকলের প্রিয়পাত্র করে তুলেছিল এবং আমি হয়ে উঠলাম স্টুডিওর প্রত্যেকের পরিচিত বন্ধুটি। এক্সট্রাদের কাছে, সহকারীদের কাছে, মেকআপ ম্যানদের কাছে, ক্যামেরাম্যানদের কাছে, সকলের কাছে আমি হয়ে উঠলাম চার্লি। যদিও আমি নিজে তেমন ভাই ভাই ভাবওয়ালা নই, তবু এই ঘটনায় আমি খুশি হতাম, কেননা এই পরিচিতির অর্থ ছিল এই যে আমি সাফল্য অর্জন করেছি। সৌন্দর্য সম্পর্কে চ্যাপলিন বলছেন, সৌন্দর্য হলো মৃত্যু ও রমণীয়তার
একটি সর্বব্যাপক অস্তিত্ব। সমস্ত বস্তুতে এবং প্রকৃতিতে কবি যে একটা সুহাসফুল্ল বিষণ্ণতা, একটি অতীন্দ্রিয় সংযোগ অনুভব করেন, সেরকম অনেকটা যেন ডাস্টবিনের ওপর ঋজু সূর্য রশ্মিপাতের মতো, কিংবা নর্দমার মধ্যে একটি গোলাপ ফুলের মতো। এল গ্রেকোর সৌন্দর্য দর্শন যেমন ক্রুশবিদ্ধ যিশুর মধ্যে। উপলব্ধি সম্পর্কে চ্যাপলিন বলছেন, লাইমলাইট ছবির চূড়ান্ত পর্যায়ে কমেডিয়ান ক্যানভারোর উপলব্ধি আমার উপলব্ধি, এবং তা হল জীবন গতিশীল এবং তাই প্রগতি। চার্লি চ্যাপলিনের বিখ্যাত সিনেমা দ্য গোল্ড রাশ সম্পর্কে তিনি বলছেন, দ্য গোল্ড রাশ ছবির আইডিয়া আমার মাথায় আসে চিলকুট গিরিপথে যাবার সময়, যখন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই। হিটলার প্রসঙ্গে চ্যাপলিনের বক্তব্য, হিটলার? ও আমার গোঁফ চুরি করেছে। ওই গোঁফ আমি আবিষ্কার করেছিলাম। অবশ্য এই গোঁফ সহ ওর মুখ আমার মুখের বাজে নকল। মুচকে ঠোঁট ও এলোমেলো চুল নিয়ে ওই মুখে ফুটে উঠেছে অশ্লীল ভাঁড়ামো। হিটলারকে গুরুত্ব দেওয়ার কথা আমি ভাবিও নি। কিন্তু যখন আইনস্টাইন ও থমাস ম্যানকে জার্মানি ছেড়ে চলে যেতে হলো, তখন হিটলারের ওই মুখ আর কমিক না থেকে হয়ে উঠল ভয়ঙ্কর। যৌনতা প্রসঙ্গে চ্যাপলিন বলছেন, সেক্স আমাকে কোনো নতুন দিক উন্মোচনে সহায়তা করেনি। ছবিতে কোনো ব্লো বাই ব্লো ডেসক্রিপশন অফ আ সেক্স পাও আমি চাইনি। তবে দেখেছি টেনিস মাঠে মহিলার ক্ষিপ্র, লাবণ্যময়, সংযত ও সুস্থ যৌন আবেদনময় সঞ্চরণ। অপরাধ বা ক্রাইম সম্পর্কে চ্যাপলিন বলছেন, ক্রাইমকে যখন অস্বাভাবিক করে দেখানো হয়, বিকট করে দেখানো হয়, তখন তা অবাস্তব হয়ে ওঠে। এটা জীবনের একটা সত্য যে কোনো কিছুকেই যখন অতিরঞ্জিত করে দেখানো হয়, তা হাস্যকর, অবাস্তব হয়ে ওঠে। মানুষের সুস্থতা এইভাবে রক্ষা পায়। চ্যাপলিনের প্রিয় গানের কলি, ফর ওল্ড টাইমস সেক সে ইউ উইল ফরগেট অ্যান্ড ফরগিভ। চ্যাপলিনের প্রিয় জন্তু, উনি বলছেন, হাতিকে আমি অপছন্দ করি, এত বলশালী তবু এত পোষমানা। আমার ভালো লাগে নেকড়েকে। চ্যাপলিন শিশুদের প্রসঙ্গে বলছেন, সার্জে আইজেনস্টাইনকে উদ্দেশ্য করে, ইজি স্ট্রিটের ওই দৃশ্যটা আপনার মনে আছে, যেখানে গরিব শিশুদের মধ্যে একটা বাক্স থেকে আমি খাবার ছড়িয়ে দিচ্ছি, এমন ভাবে যেন ওরা মানব শিশু নয়, না মুরগির ছানা। জানেন তো, আমি এটা করেছিলাম কেননা শিশুদের আমি অপছন্দ করি, তাদের আমার ভালো লাগে না। সোভিয়েত রাশিয়ার সম্পর্কে চ্যাপলিনের মতামত, এইচ জি ওয়েলসকে উদ্দেশ্য করে চ্যাপলিন বলছেন, আপনি কি একটু তড়িঘড়ি রাশিয়ার সমালোচনা করছেন না? রাশিয়ার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ, তার অসংখ্য শত্রু দেশ বিদেশে। রাশিয়াকে কি আর একটু সময় দেওয়া আপনি সমীচীন মনে করেন না? বলশেভিজম সম্পর্কে চ্যাপলিনের মতামত, আমি একজন শিল্পী, আমি জীবনের প্রতি আগ্রহী। বলশেভিজম জীবনের এক নতুন অধ্যায়, আমি অবশ্যই এর প্রতি আগ্রহী হব। আর কমিউনিজম সম্পর্কে চ্যাপলিনের মতামত, আমার মনে হয় বিবর্তনই আমাদের পথ হওয়া উচিত, বিপ্লব নয়। আমি কমিউনিস্ট নই, আমি একজন মানুষ। কমিউনিস্টরা আমাদের চেয়ে আলাদা কিছু নয়। কমিউনিস্ট মা অন্য যে কোনো মার মতোই। রুশরা আমাদের মিত্র। তারা শুধু নিজেদের জীবনধারার সপক্ষে লড়াই করছে না, আমাদের জীবনধারার জন্য লড়ছে। আমি কমিউনিস্ট নই, কেবল একটি মানুষ যে দেখতে চায় যে এই দেশ এক যথার্থ গণতন্ত্রী দেশ। আমি চাই শালীনতা ও হৃদ্যতার পুনঃপ্রতিষ্ঠা।
আমাদের চ্যানেল 32.5 ভাজার কাজ কেমন লাগছে আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী কাজের আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরো নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসার অপেক্ষায় থাকব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 32.5 ভাজা।